বই পড়া, লিটারেচার সম্বন্ধে সে জানতে চায়, তাহলে ওই রকম একটা জায়গা মিস করা খুব কঠিন। থাইল্যান্ড পৃথিবীর অন্যতম একটা দেশ যেখানে প্রচুর বই পড়ে মানুষজন। 84 চেরিং ক্রস রোডটা হচ্ছে কি দুই বন্ধুর চিঠির আদান প্রদান। লন্ডনের কথা আলাদা করে বলি, লন্ডনের মানুষজন বইপত্র পড়তে কতটুকু পছন্দ করে। ক্যান ইউ জাস্ট বিলিভ দিস, একটা বইয়ের দোকান 200 বছরের উপরে একটা জায়গায় আছে। এক ইংল্যান্ডে 310টার বেশি তার আউটলেট আছে, বড় বড় আউটলেট। তো ওরা একটা বুক স্টোর করেছে যেটা একটা খালের উপরে। তোর টিকিট কেটে এসে দেখার দরকার নেই। ইফ দ্য আইডিয়া ইজ ইউনিক, ইউ ক্যান কানেক্ট, কমিউনিকেট, মানুষজন এমনি আসবে। তার একটা কলম আমি কালেক্ট করেছিলাম যেখানে শার্লক হোমসের সিগনেচার আছে। সো যে মানুষ এক্সিস্ট করে না তার সিগনেচার সহ একটা কলম বিক্রি করছে। সব টুক টুক করে দেখে যাচ্ছি, একদম ঠিক মাঝখানে বিশাল একটা পোস্টার। সেই পোস্টারটা বাংলায় লেখা, বার্মিংহামে। হ্যারি পটার বললে তো একদম অস্থির হয়ে যায় মানুষজন। ওয়েলসের মানুষজন কেমন? ওয়েলস আন্তরিক। আয়ারল্যান্ডের বেলফাস্টের এক মানুষ বাংলাদেশ চেনে, বলেছে না ঠিক আমি বাংলাদেশ চিনি না, আমার গার্লফ্রেন্ড চেনে। ফারহান ভাই ভিসার ব্যবস্থা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকের এপিসোডটা একটু স্পেশাল এবং আমাদের গেস্টও স্পেশাল। ওয়েলকাম করছি অয়ন ভাই। অয়ন ভাই, কি অবস্থা? আরে চমৎকার, দুর্দান্ত সময় যাচ্ছে। অল গুড না? শীত কেমন উপভোগ করতেছেন? শীত আসলো কোথায়, আসার আগে দেখি চলে যাওয়ার সময় হয়ে গেছে আসলেও। বাট আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, অয়ন ভাই ইজ দ্য ফার্স্ট পারসন ফ্রম বাংলাদেশ প্রবাবলি যে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল, তারপর সিটি অফ লিটারেচার এবং হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট বুক টাউন, এই সবগুলো ব্যাপার দেখেছে এবং অ্যাজ এ বুক ট্রাভেলার হিসাবে জায়গাগুলোকে ট্রাভেল করেছে। ভাই, ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। মানে ওই জায়গাগুলো থেকে যে নামগুলো উঠে আসে, ধরেন আমাদের শার্লক হোমস বলেন, আপনি উইলিয়াম শেক্সপিয়ার বলেন, কিংবা হোয়াইটস, কিংবা আরও যেসব বড় বড় নাম, সবগুলো জায়গাগুলো থেকে উঠে আসা। ইভেন আমাদের যে লিড ফেস্ট নিয়ে আমরা কথা বলবো, আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, সবগুলো কালচার ওই জায়গাগুলো থেকে উঠে আসা, যেগুলো আমাদের ভীষণ পছন্দের। ওই জায়গাগুলোতে আপনি ট্যুর করলেন, এটা ইটস আ ফ্যাসিনেটিং ব্যাপার স্যাপার। বাট হোয়াই বুক ট্যুর? না, হোয়াই বুক ট্যুর ঠিক ব্যাপারটা ঠিক এরকম না। মানে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ইভলিউশন অ্যাজ আ বুক লাভার। তো বই প্রথমে পড়তে ভালো লাগতো, একটা বইয়ের গল্প জানতে ভালো লাগতো, কিন্তু ধর একটা বইয়ের ভেতরের যে কন্টেন্ট, বইটা তো শুধু সেটা না, তার পেছনের গল্পটা হয়ে ওঠার গল্প, লেখকের জার্নিটা, যিনি প্রকাশক তার গল্পটা, যিনি প্রচ্ছদ আঁকছেন, এরকম একটা গল্প হচ্ছিল আমাদের। প্রচ্ছদের পেছনের ভাবনাটা, এই বিষয়গুলো যত বেশি জানা যাবে, বইয়ের রসাস্বাদন করা অনেক উপভোগ্য হয়ে ওঠে, এটা আমার মনে হয়। তো সেই ঘটনাটা ঘটাতে গিয়ে আমি দেশের ভেতরে আমাদের চেনা জানা সাহিত্যিক যারা আছেন, গল্পের যে সমস্ত প্লট আছে দেশের ভেতরে, স্পেশালি থ্রিলার, সেগুলোতে ঘুরে বেড়াতে শুরু করলাম শুরুর দিকে। এবং আমি দেখলাম যে আসলে এর আনন্দটা তখন অন্যরকম হয়ে যায়, বই পড়ার আনন্দটা হয়ে যায়। সেটা এক সময় পার হয়ে দেশ থেকে দেশের বাইরে গেল, আশেপাশের দেশগুলো গেল। প্রথমে চেষ্টা করতাম, ধর আমাদের পাশের দেশে একটা কলকাতায় বইমেলা হয়, আমি একদম রিলিজিয়াসলি কয়েক বছর ওদের বইমেলা গিয়েছি, কারণ ওদের বইমেলা হয় হচ্ছে জানুয়ারির শেষের দিকে, তারপরই হচ্ছে আমাদের বইমেলা। সেখানে গেলাম, দেখাশোনা হলো। তারপর থাইল্যান্ড, যেখানে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল একটা সময় হয়েছে। আমরা থাইল্যান্ডকে যেভাবে পোর্ট্রে করি আমাদের বাংলাদেশে, বাট আসলে রিসেন্টলি একটা হচ্ছে দেখছিলাম, জরিপও দেখছিলাম যে থাইল্যান্ড পৃথিবীর অন্যতম একটা দেশ যেখানে প্রচুর বই পড়ে মানুষজন। না, অনেকে জানেই না। মানে ওর যে ছোট শহরের ভেতরে আনন্দ উৎসবের বাইরেও একটা পড়বার জগৎ আছে, মানুষজন কম জানে। একই ঘটনা মালয়েশিয়ার বেলায়ও সত্যি। মালয়েশিয়া তো এরকম আছে, সিঙ্গাপুর দুর্দান্ত। মানে একটা দেশ এত ডিজিটাইজড হয়ে গেছে, তারপরও মানুষজন পড়ছে। এই অভিজ্ঞতাগুলো যখন আমি গেলাম, দেখলাম, আমাকে খুবই ইন্সপায়ার করেছে। আর তারপর মনে হলো কেননা এবার এশিয়ার বাইরে অন্য কোথাও। আমি ইউকে আগেও গিয়েছি। হ্যাঁ, আমিও জিজ্ঞেস করতে চাচ্ছি, হয় ইউকে মানে অন্য কোনো দেশও তো হইতে পারতো। হ্যাঁ, এই ইউকে হচ্ছে ইউরোপ থেকে বের হয়ে আসা ইউকে, যার ভেতরে আবার ছোট ছোট 4টা দেশ আছে কাইন্ড অফ। তো সেই দেশগুলোতে আমাদের চেনা জানা যত রথী মহারথী সাহিত্যিকরা আছে, উইলিয়াম শেক্সপিয়ার,
স্যার ওয়াল্টার স্কট, রবার্ট লুই স্টিভেনসন, এইচ.জি. ওয়েলস, তারপর ধর হালের জেকে রাউলিং, কাজুও ইশিগুরো, এরা সবাই কিন্তু ওই একটা জায়গা থেকে উঠে আসা। আমাদের সেই শার্লক হোমসের স্যার আর্থার ক্যানান ডয়েল, হ্যাঁ হ্যাঁ, ইউকের, রাইট, স্কটল্যান্ড, স্কটল্যান্ডের, ওনার বার্থ প্লেস স্কটল্যান্ড, রাইট, বাট স্টোরি তো ইংল্যান্ডের। যদি কবির কথা বলতে চাই, লাইক মিল্টন, শেলি, কেটস, ওয়ার্ডসওয়ার্থ, মানে এটা ওয়ার্ল্ড লিটারেচারে আমার মনে হয় যে ইউকের একটা অসম্ভব কন্ট্রিবিউশন আছে। তো যদি কেউ মনে করে যে বই পড়া, লিটারেচার সম্বন্ধে সে জানতে চায়, তাহলে ওই রকম একটা জায়গা মিস করা খুব কঠিন। আমার যেমন ইউকের সাম্রাজ্যবাদ নিয়ে খুব হতাশার ক্ষোভের জায়গা আছে, কিন্তু যখন আমি লিটারেচারের কথা চিন্তা করি, আমার মনে হয় যে না, এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ জায়গা টু ভিজিট। তো সেটা মূল কারণ যাবার পেছনে। কিন্তু আমি দেখলাম যে আমার এই ভাবনাটা আসলে ইভলভও করেছে। আমার মনে হয়েছে যে বই পড়ার যে বিষয়টা, এটা না একটা ইকোসিস্টেম। শুধুমাত্র পাঠক না, যিনি লেখেন তার টিকে থাকতে হয়, যিনি প্রকাশ করেন তার টিকে থাকতে হয়। এই দুইটা অংশ যদি ঠিকমতো ফাংশনাল না হয়, তাহলে আসলে ভালো বইও আসবে না, ইন্ডাস্ট্রি টিকে থাকবে না। তো এই রকম জায়গাগুলোতে যারা এত বছর পরেও মানে দুর্দান্তভাবে দারুণ সব বুক স্টোর, দারুণ সব রাইটারদেরকে টিকিয়ে রেখেছেন, সেটা বোঝার একটা খুব দারুণ আগ্রহ ছিল, সেই জন্য ইউকে। তাহলে লাইক কম্বিনেশন অফ বোথ, সাহিত্যিকদেরকে জানা তাদের কাজকর্ম সম্বন্ধে, আর রিডিং কালচার কেমন করে দাঁড়ায়, এই। নাইস। আমরা যদি স্পেসিফিকভাবে ধরেন আপনার ইংল্যান্ড, তারপর হচ্ছে ওয়েলস, স্কটল্যান্ড, তারপর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, 4টা দেশে তো আপনি মানে লাস্ট যে ট্যুরটা ছিল সেটা আর কি, আমরা এখন একটা একটা করে যদি আগাই আর কি, যে ইংল্যান্ডের বেশ কিছু ব্যাপার আপনি দেখেছেন, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এখনকার সময়ের খুবই জনপ্রিয় একটা বই, যে 84 চ্যারিংস রোড আর কি। সো ওই জায়গাটা এখন কি অবস্থা, বা ওইখানকার যাওয়ার পর আপনার ফিলিংসটা কেমন ছিল? ওইটা তো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। মানে এটা একটা লিটারারি প্লেস বলা হয়, যেখানে পাঠক মাত্রই একবার করে যায়। আমরা 84 চ্যারিং ইয়ার একটু গল্পটা বলে নিই পাঠকদের জন্য, আমাদের রিডারদের জন্য বুঝতে সহজ হবে। 84 চ্যারিং ক্রস রোডটা হচ্ছে কি, দুই বন্ধুর চিঠির আদান প্রদান। হ্যাঁ, এমন একটা সময় যখন ইউকের অবস্থা খুব একটা ভালো না, এবং আমেরিকা প্রবাসী এক লেখিকা হেলেন হান্ফ, তার খুব আগ্রহ হচ্ছে এইরকম সময়ে কম দামে পুরনো বই সংগ্রহ করা, এবং তার জন্য লন্ডনের মার্কস অ্যান্ড কো বলে একটা দোকান আছে, যেখানেই তার সেই বন্ধুর সাথে পরিচয়, উনি কাজ করেন, ওই দোকান থেকে বই সংগ্রহ করা। সেই গল্পটা ধীরে ধীরে কিভাবে এরকম একজন ক্রেতা বিক্রেতার এবং দোকানের সম্পর্ক পার করে বন্ধুত্বে এগুলো, এবং সেটা কিভাবে সেই সময়কার পারিপার্শ্বিক অবস্থা, মানুষজন পড়াশোনার প্রতি আগ্রহ, তার সাথে জড়িয়ে গেল, এই নিয়ে দারুণ একটা গল্প। একটা সময় মনে হবে যে তুই এর ভেতরে আছিস, এই গল্পটার ভিতরে তুইও জড়িয়ে গেছিস। 84 চ্যারিং ক্রস রোড, এই বইটা আক্ষরিক অর্থেই এই যে দোকানটা মার্কস অ্যান্ড কো, তাকে সবার কাছে পরিচিত করে দেয়, এবং লেখিকা এরপরে ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়। কিন্তু এটাই আমার খুব মাথায় আসছিল, এখন আর এক্সিস্ট করে না। আমি যখন গেলাম, গিয়ে দেখি এটা ম্যাকডোনাল্ডস হয়ে গেছে। বইয়ের দোকানের নেই, ম্যাকডোনাল্ডস। কিন্তু লেখিকার এবং এটার স্ট্রেংথের জায়গাটা এমনই, ম্যাকডোনাল্ডসের পাশে ওরা বেশ গোল একটা সার্কুলার প্লেট লিখে রেখেছে, যেখানে বলা আছে যে এইটা 84 চ্যারিং ক্রস রোড, যেটা হেলেন হানফের এই বইয়ের পরে খুব বিখ্যাত হয়ে গেছে। সো ইটস আ ট্রিবিউট। এই বিষয়টা খুব ভালো। হ্যাঁ, আমি যদি ধরেন বইয়ের জায়গা থেকে চিন্তা করি, এটা ট্রিবিউট, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার, বাট ম্যাকডোনাল্ডসের সেলস এই একটা জিনিস যে কত পরিমাণে বাড়িয়ে দিবে। হ্যাঁ, মানে আমার মনে হয় ধরেন ম্যাকডোনাল্ডের, আমরা আগেই বলে রাখি, আমরা ইসরায়েলি পণ্য সমর্থন করি না, ঠিক আছে, বাট গল্পটা হচ্ছে ম্যাকডোনাল্ডের অনেকগুলো আউটলেট এমন এমন আইকনিক জায়গায় দেওয়া আছে, যেটা আসলে অনেক বড় ব্যাপার। বাট এইটা আমার মনে হয় একটু স্পেশাল হয়ে থাকবে, কারণ বইয়ের জায়গা ইজ কাইন্ড অফ প্রিমিয়ার জায়গা। আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেও পাঠকদের সাথে মিশা, বইয়ের জায়গাটায় থাকা, ইটস আ টাফ জার্নি। এই কালচারটা আমি যদি লন্ডনের কথা আলাদা করে বলি, এটা আসলে অন্য রকম। ইউ ক্যান ফিল ইট, যে লন্ডনের মানুষজন বইপত্র পড়তে কতটুকু পছন্দ করে। আমি কার সাথে যেন গল্প করছিলাম, ওদের একটা বুক স্টোরে গেলাম, 5 স্টোরিড বিল্ডিং, ইটস আ সুপার স্টোর, সুপার মল।
হ্যাঁ, তো ওইখানে গিয়ে আমি খুব অবাক হয়ে গিয়েছি। ওর নাম ওয়াটারস্টোন, একটা শোরুম ওদের বইয়ের, ওয়াটারস্টোনস, রাইট? তো ওইখানে গিয়ে যখন কথাবার্তা বললাম ওদের সাথে, ওদের সেলসম্যান ছিল, বুককিপার ছিল, ওনাদের সাথে কথাবার্তা বললাম, যে আমার কাছে অবিশ্বাস্য লাগছিল চলে কেমন করে। উনি খুব অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকালেন, কারণ এই প্রশ্নটা তার কাছে এইটা কোনো জিজ্ঞেস করার মতো প্রশ্ন হতে পারে। কাইন্ড অফ বিএফসির আউটলেট ইন ঢাকা, এটা চলে কেমনে? বিএফসি তো চলবেই। না, এখন যে বাংলাদেশ থেকে গেছে, যে দেখতেছে যে দোকানপাট, বইয়ের দোকান কমে গেছে, তার কাছে তো বিস্ময়। হ্যাঁ, তখন উনি আমাকে আরো বিস্মিত করে বলল যে এটা এক ইংল্যান্ডে 310টার বেশি তার আউটলেট আছে, বড় বড় আউটলেট, এবং ওয়াটারস্টোনস জাস্ট ওয়ান অফ দেম। হ্যাঁ, তো এই যে কালচারটা, বইয়ের কালচার, এটা আসলে যত ঘুরে ফিরে দেখেছি তত ভালো লেগেছে। আর আরো একটা পয়েন্ট এখানে বলে রাখা ভালো, আসলে সময় তো আমাদের অল্প, তো যখন ঠিক করেছে বেড়াবো, প্রত্যেকটা দেশের একটা একটা করে আইকনিক সিটি ঠিক করেছি, যেটা লিটারারি কন্ট্রিবিউট করে, সেই রকম শহর আসলে সিলেক্ট করে এই পুরো ট্রিপটা সাজানো। ইংল্যান্ডের কোনটা ছিল? ইংল্যান্ডে আমি আসলে কয়েকটা শহর দেখা হয়েছে। ইংল্যান্ডে মূলত লন্ডন, মূলত লন্ডন, তারপরে বার্মিংহামে ছিলাম, বাক্সটনে গিয়েছি, এগুলো। লন্ডনে মনে হয় আরো কিছু বুকশপ আছে, লাইক চাইনিজ বুকশপ, যেখানে হচ্ছে হ্যাঁ শুধুমাত্র চাইনার বই পাওয়া যেত। কিন্তু সেটা ওর নাম গুয়ানওয়া, একটাই বইয়ের দোকান আছে, খুব ছোট্ট ছিমছাম। ওদের কাছে গিয়ে আমার দেখে মনে হয়েছে যে নিজের দেশের লিটারেচারকে ছড়িয়ে দেওয়ার যে কি একটা আকুতি। মানে ওইখানে ওদের ধারণা হচ্ছে চাইনিজ ভাষাভাষী যারা আছে তারা যেন ভুলে না যায় চাইনিজ লিটারেচার, চাইনিজ কালচার। এই তাগিদ থেকে অনেক স্ট্রাগল করে তারা এই বইয়ের দোকানটা এখনও টিকে রেখেছে। আমার যতদূর মনে পড়ে 1971-এর আশপাশ থেকে এই শোরুমটা আছে, এবং গত মাস কয়েক আগে এই আলাপও চলছিল যে ওই এলাকার রেন্ট এত বেড়ে গেছে, প্রবাবলি দে ক্যানট সার্ভাইভ, বাট দে হ্যাভ প্লেজ টু দ্য কমিউনিটি যে আমরা আসলে এই উদ্দেশ্য নিয়ে বুকস্টোরটা রেখেছি, ইউ কাম ফরওয়ার্ড অ্যান্ড কন্ট্রিবিউট। সো হোপফুলি দে উইল সার্ভাইভ। মানে উদ্দেশ্যটা তো মহৎ থাকা উচিত, কারণ এটা চায়নার জন্য একটা বিশাল মার্ক, এবং যে ওই শহরে চাইনিজ একটা বুক শপ থাকা, এবং চায়না এটা তো অনেক কেয়ার করে, ওদের কালচার, ওদের বুক, এই সব। কিন্তু এটা অবাক করা যে পুরো লন্ডনে একটাই চাইনিজ বই দোকান, লন্ডনে আরেকটা বুক শপ আছে যেটা লন্ডনের সবচেয়ে পুরাতন বুক শপ। ও হ্যাঁ, সো ওয়াটারস্টোন যেমন ওদের সবচেয়ে বড় বুক চেইন, হ্যাচার্ড হচ্ছে ওদের সবচেয়ে পুরনো বইয়ের দোকান, এবং হ্যাচার্ড প্রায় 200 বছরের উপরে টিকে আছে। ইফ আই ক্যান রিমেম্বার, লাইক 1797 এরকম একটা সময় থেকে ওরা আছে। আমরা যেই প্লেসটাতে হ্যাচার্ডটাকে দেখলাম, এটা 1801-এর দিকে মনে হয় রিনোভেট করে এখানে আসলো, রিলোকেট করে, তারপর থেকে এখনো। ক্যান ইউ জাস্ট বিলিভ দিস, একটা বইয়ের দোকান 200 বছরের উপরে একটা জায়গায় আছে, এবং ওরা কিন্তু দারুণ সব কন্টেন্ট রেখেছে ওইখানে, কিন্তু ওরা চেষ্টা করেছে সেই আইকনিক স্টাইলগুলো, বইয়ের দোকানের যে সেই পুরনো আমলের ধাঁচ, সেটাকে পুরোদস্তুর ধরে রাখার জন্য। বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই হচ্ছে যে ডিজাইন, যে কোম্পানি, যে স্টাইলগুলো সবচেয়ে বেশি চলে, সেটাই হচ্ছে পুরনো ক্লাসিক। ইভেন সবচেয়ে দামি দামি ব্র্যান্ডগুলো ওই ক্লাসিকে ফিরে গিয়ে একটা টাচ দেয়, যেটা কোটি কোটি টাকায় বিক্রি হয় এবং কিছু। ইংল্যান্ডের হচ্ছে আরেকটা, মানে লন্ডন আরেকটা খুব সুন্দর জিনিস আছে, যেটা আপনি বলছিলেন যে অড অন ওয়াটার, এবং এটা প্রচুর ভাইরাল। হ্যাঁ, যে একটা নদীর উপর বা একটা পুকুরের উপর হচ্ছে, বা একটা লেকের উপর, একটা খালের উপর, হ্যাঁ, একটা খালের উপর হচ্ছে একটা নৌকা, আপনি ইয়ে করেন আর কি। মানে আমার কাছে কি মনে হয় যে আসলে বইয়ের বিষয়টা, এটা তো আসলে এমন একটা বিষয়, সবাইকে নানানভাবে আকর্ষিত করতে হবে, নানান ডাইভার্সড এলিমেন্ট এটাতে অ্যাড করতে হবে। তো ওরা একটা বুক স্টোর করেছে যেটা একটা খালের উপরে, একটা নৌকার মাঝে, এবং পুরো এনভায়রনমেন্টটা এত ফ্রেন্ডলি, এত ওয়ার্ম, এবং ওরা এখানে কিছু পুরনো জ্যাজ মিউজিক প্লে করতে থাকে। যখন এখানে হেঁটে বেড়াবি, মন মনে অন্যরকম হয়ে যাবে। অনেক, আমি গাছ ভর্তি, উপরে বিড়াল আছে, বই, মানে পুরো এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি। ভেতরে ওদের স্পেস অনেক কম, কিন্তু আন্তরিকতা অনেক বেশি। রিসেন্ট মালালা ইউসুফজাই এই দিন কয়েক আগে ওয়ার্ড অন ওয়াটারে গিয়ে খুব ছবি টবি তুলে পোস্ট করেছে, লাইক ইউ সেড, খুবই ভাইরাল একটা জায়গা।
কিন্তু আমার ওদের এই ইনিশিয়েটিভ খুব ভালো লেগেছে। আন্তরিক মানুষজন, 3জন মানুষ আছে যারা এই পুরো প্রসেসটাকে হ্যান্ডেল করে, দেখে টেকে রাখে, খুবই আন্তরিক, এবং গানের চয়েস ভালো। নাইস। আমি একটু রিমাইন্ডার দিয়ে রাখি এই পডকাস্ট যারা দেখবেন, আপনারা কেউ যদি ঢাকাতে এরকম কিছু করতে চান, আমরা অ্যাটলিস্ট আমি ইনভেস্ট করব, ব্র্যান্ডিং, মার্কেটিং প্লাস টাকা পয়সা সব দেই, পুরোটাই পারবো না, বাট কেউ যদি আমার সাথে জয়েন করে আই উইল বি দেয়ার। হ্যাঁ, এবং আমাকেও সাথে রাখতে পারিস। ওকে, আমরা হয় নট আমরা দুইজন মিলে শুরু করি একটা, যে আপনার ধানমন্ডি রেখে একটা নৌকা দিয়ে সাজায় সুজায় আমি 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 রেভিনিউ এনে দিতে পারবো। আমি প্রথম মাস থেকে এটাকে সাকসেসফুলি ডান করাতে পারবো, আমার বিশ্বাস ওটা। আর আমার যেমন আমার রেভিনিউ আগ্রহ কম, কিন্তু মানুষ বই পড়ুক, হ্যাঁ, একটা ভালো আইডিয়া দেখে আপনি তাহলে ওইটা দেখেন, আমি রেভিনিউ দেখি, ঠিক আছে? আইডিয়া আমার কাছ থেকে নিয়ে রেভিনিউ দেখিস। ওকে, কারণ আমি টিকিট নিব ভাই, আসো টিকিট দিয়ে আসতে হবে। না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমি তো এই দেখে আসলাম, এটাও হয়তো একটা আমাদের আলাপের অংশ হতে পারে। আমরা শেষে এটা আলাপ করবো আর কি, যে আমরা কি কি জিনিস বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি ব্যাপারগুলো। আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে তোর টিকিট কেটে এসে দেখার দরকার নেই। ইফ দ্য আইডিয়া ইজ ইউনিক, ইউ ক্যান কানেক্ট, কমিউনিকেট, মানুষজন এমনি আসবে। ট্রু। তো এইটা একটা ভালো জিনিস ছিল। আরও দু একটা জায়গার নাম না বললেই না। ডন্ট বুক স্টোর বলে একটা বইয়ের দোকানে গেলাম, এত অদ্ভুত লেগেছে। ওদের বইয়ের কালেকশন তো দুর্দান্ত, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা বইয়ের জনরা ভাগ করা শুরু করলো কান্ট্রি ওয়াইজ। মানে এখন আর থ্রিলার, হরর, ফিকশন, নন ফিকশন এরকম না, ওরা জনরা ঠিক করেছে যে স্ক্যান্ডিনেভিয়ান, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। এশিয়ার কোনো কান্ট্রি দেখছেন? কার? এশিয়ার কোনো, এশিয়া মহাদেশের কোনো? এশিয়ার, হ্যাঁ, ইন্ডিয়ার কথা বললাম তো, হ্যাঁ আছে। এবং আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো মানুষকে আগ্রহী করে তোলে। আপনি কোনো বুক স্টোরে বাংলা বই দেখছেন কখন? বুক স্টোরে বাংলা বই দেখি নাই, কিন্তু ভালো কথা মনে করছিস, একটা অদ্ভুত জায়গায় বাংলা বই দেখছি। অনেস্ট? না 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 না, এটা 22 বেকার স্ট্রিট, ও শার্লক হোমসের জায়গা ভাই। ইমোশন ওফ, মানে আমরা গিয়ে তো একদম একটা মানুষ এক্সিস্ট করে না, কিন্তু তার বাড়ি, তাকে নিয়ে তার বসার জায়গা, সোফা টোফা দিয়ে একদম অস্থির করে রাখছে। তার একটা কলম আমি কালেক্ট করেছিলাম যেখানে শার্লক হোমসের সিগনেচার আছে। সো যে মানুষ এক্সিস্ট করে না, তার সিগনেচার সহ একটা কলম বিক্রি করছে। একটা বুকশেলফ আছে যেখানে বিভিন্ন বই শার্লক হোমসের আছে। তো আমি এই জিনিসটা খুব আগ্রহ নিয়ে দেখছিলাম কে কে বের করেছে। হঠাৎ করে দেখি একটা বাংলা বই, হ্যাঁ, যেখানে শার্লক হোমস সমগ্র এইসব লেখা আছে। দেখেই খুব ভালো লেগেছে, এবং তারপর জিজ্ঞেস করলাম যে কোন পাবলিকেশনের, কারা কি বের করেছে। বাট ওনারা যারা ছিলেন দায়িত্বে, এই বইয়ের ব্যাপারে তারা তত ওয়াকিবহাল না মনে হলো, জাস্ট কেয়ার করতেছে এন্ড স্টাফ। রাইট। তো ওই একটা বাংলা বইয়ের কথা মনে আছে, খুব ইন্টারেস্টিং প্লেস। বার্মিংহাম লাইব্রেরিতে মনে হয় বাংলা একটা জিনিস দেখছিলেন না? লাইব্রেরিটা কেমন ছিল? আমার এই পুরো বুক ট্যুরে শুধু বইয়ের দোকান তো না, আসলে লাইব্রেরিও আমি অনেক দেখেছি। অন্তত আইকনিক লাইব্রেরি যেগুলো ছিল, রাইট, স্টার্টিং ফ্রম ব্রিটিশ লাইব্রেরি অ্যান্ড অল। বার্মিংহামের লাইব্রেরিটা ওয়ান অফ দ্য স্মার্টেস্ট লাইব্রেরি আই হ্যাভ সিন, রাইট। খুবই ডিজিটাইজড, এবং পুরো ইউকে জুড়েই আমি যেটা দেখেছি, ওরা উইলিয়াম শেক্সপিয়ারকে একদম ক্রাউন জুয়েল এরকম একটা প্লেস দিয়ে রেখেছে, প্রবাবলি রাইটফুলি সো। তো ওরা আমাদেরকে বললো যে আপনারা লাইব্রেরি তো দেখতেই পারেন, কিন্তু আমাদের একদম টপ ফ্লোরে আইকনিক যে প্লেসটা, সেইখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের একটা স্পেশাল কালেক্টার্স সেকশন আছে, ওখানে শুধু ওটাই আপনি গিয়ে দেখতে পারেন। তো আমি তো খুব আগ্রহ নিয়ে গিয়েছি, গিয়ে দেখি মানে সব টুকটুক টুকটুক করে দেখে যাচ্ছি, একদম ঠিক মাঝখানে বিশাল একটা পোস্টার। সেই পোস্টারটা বাংলায় লেখা, বার্মিংহামের একদম ক্রাউন জুয়েল পজিশনে মাঝখানে যেই জিনিসটা বিশাল পোস্টার, সেটা বাংলায়। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের একটা নাটক করেছিল বাংলাদেশি কোনো একটা নাট্যদল, নাগরিক সম্ভবত, এবং আরেকজন লিটারেরি জিনিয়াস বাংলাদেশের সৈয়দ শামসুল হক সম্ভবত, ওনার এই অনুবাদটা করা ছিল। তো সেই পোস্টারটা ওরা খুবই রেসপেক্টের সাথে এবং আগ্রহের সাথে ওই মাঝখানে রেখে দিয়েছে। এইটা দেখে এত ভালো লেগেছে, অ্যামেজিং, ইট ফিলস গুড। ট্রু, মানে আমার শুনেই মজা লাগতেছে যে ওকে, বার্মিংহামের সবচেয়ে মানে সম্মানীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বাংলা পোস্টার, এবং এখনো। সো এই অভিজ্ঞতাগুলো আসলে আমার খুব চমৎকার মনে হয়েছে।
ইংল্যান্ড ইন আ নাটশেল এইরকমই। দেন উই কাম টু ওয়েলস। ওয়েলসে তো যাবো, বাট ওয়েলসে যাওয়ার পথে একটা গল্প আপনি বলতেছিলেন যে ওখানকার মিলিয়নিয়াররা নাকি ডিমও বিক্রি করে ওদের। স্টোরি এটা হতে পারে এমন যে আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক, কিন্তু ওদের কাছে খুব খুব সাধারণ একটা ঘটনা, খুবই সাধারণ। তো কেমন সেটা হচ্ছে আমি আর আমার ভাই যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি আমরা, প্রবাবলি বাক্সটন হয়ে ইয়েতে যাব, ওয়েলসের দিকে যাব, একটু ঘুরে দেখে টেকে। তো যাবার পথে একটা ফার্ম হাউস দেখা গেল। সেই ফার্ম হাউসের সামনে না হলেও 8 থেকে 10টা দামি দামি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের গাড়ি দেখা যাচ্ছে। তো সেই জায়গায় এসে আমার মনে হলো যে আমার ভাই একটা ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠেছে। তো সেই ফার্ম হাউসের সামনে হঠাৎ করে দেখা গেল যে একটা ছোটোখাটো বক্স, সেই বক্সে হচ্ছে হাঁস এবং মুরগির ডিম বিক্রি হচ্ছে। এই যে মিলেনিয়ার ফার্ম হাউস, তার যে সব অর্গানিক ফুড, হ্যাঁ, সেই অর্গানিক ফুড সেটা ওরা সেল করছে, যেটা উদ্বৃত্ত হয়ে গেছে সেটা নিজের গেটের সামনে একটা ছোট বক্সের ভেতরে, এবং 2 পাউন্ড 2.5 পাউন্ডে সেল করছে ওরা পারে গড় একটা এক বক্স 6টা। আচ্ছা। এবং যিনি বিক্রি করছে তার ভিতরে কোনো দীনতা নাই, যে কিনছে তারও মনে কোনো রকমের সংশয় হচ্ছে না, এবং সে কিনে আবার একটা ছোট বক্স আছে, এইটুকু একটা বক্স, তালা দেওয়া বক্স, সেখানে আবার টাকাটা রেখে সে চলে যাচ্ছে। সে আবার ওই ডিম নিয়ে চলে যাচ্ছে না। এই যে বিষয়টা, যে একটা মিলেনিয়ার সে তার উদ্বৃত্ত অর্গানিক এগ সেল করছে এবং একজন সাধারণ পাসারবাই সেও কিনে নিয়ে টাকাটা দিয়ে যাচ্ছে, এই বিষয়টা খুব আইকনিক ছিল আমার কাছে, আমার মনে থাকবে। ইন্টারেস্টিং। ওয়েলসের যে ব্যাপারটা আমার মনে হয় যে আমাদের এই যে এখন তো আর হয় না, যেটা একটু দুঃখজনক, যে ঢাকাতে লিড ফেস্ট হইতো, আমরা রিকোয়েস্ট করবো আবার কেউ শুরু করেন, কেউ দায়িত্ব নেই, কারণ দ্যাট ওয়াজ দ্য অ্যামেজিং ইভেন্ট, যেটা আমি একবার পেয়েছি আর কি। কত সালে এটা? 21-22 লাস্ট কত সালে হয়েছে এইরকম সময়, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই। লাস্ট যেটা হয়েছে ওইটাই আমি ইভলিউশন আমার মনে আছে। শুরুতে ওরা হে ফেস্টিভ্যাল বাংলাদেশ এরকম কিছু একটা করে শুরু করলো, তারপর ওরা লিড ফেস্টে শিফট করে গেল। ওকে, সো হেই ফেস্টিভ্যাল মনে হয় জন্মই হচ্ছে ওই ওয়েলসের হেই টাউন থেকে আর কি। গল্পটা কি? মানে রাজা ছিল, মানে রাজা ঘোষণা করছিল নিজেকে। রাজা ঘোষণা না, মানে একটা শহর কেমন করে শুধু বইয়ের উপর টিকে থাকতে পারে, তার প্রাইম এক্সাম্পল হচ্ছে হে অন ওয়াই। ওদের আবার এই গ্রামের নামটাম করা, টাউনের নাম করা একটা স্পেশাল ওয়ে আছে। ধর হে একটা শহর, সেটা ওয়াই নদীর তীরে, ওয়াই, হ্যাঁ, তো ওই শহরটার নাম ওরা করেছে হে অন ওয়াই, কারণ হয়তো হে নামের আরো কয়েকটা ভিলেজ থাকতে পারে। তো ওয়াই নদীর পাশে যে হে নামক গ্রাম, সেটা হচ্ছে হে অন ওয়াই। তো ছোট্ট একটা গ্রাম, 2-2.5 হাজারের বেশি ওর মানুষ নাই ওইখানে, হ্যাঁ। তো সেটার ইকোনমি তো আসলে ফ্লারিশ করার কথা না, একদম প্রত্যন্ত এলাকার একটা গ্রাম। তো সেইখানে এক ভদ্রলোক, বিবলিওফাইল, বইয়ের তার ছোটখাটো একটা দোকান আছে, নাম হচ্ছে রিচার্ড বুথ। উনি একবার একটা স্টানবাজি করলেন। ওকে, উনি ডিক্লেয়ার করে ফেললেন আজ থেকে হে হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র। পুরা হইচই পড়ে গেছে, কি ব্যাপার, মানে এমনিতেই তো ইউনাইটেড কিংডম ছোট ছোট 4টা দেশ, এর মাঝখান থেকে কেউ যদি ডিক্লেয়ার করে ফেলে যে আমিও স্বাধীন রাষ্ট্র, তো মুশকিল। তো সবার অ্যাটেনশন ওখানে চলে গেছে, এবং গভর্নমেন্ট এনফোর্সমেন্ট গিয়ে যখন ধরেছে যে কি ব্যাপার, কি না স্টানবাজি গিমিক, রাইট। কিন্তু ততদিনে সবাই এর নাম জেনে গেছে, হ্যাঁ, সবাই হে অন ওয়াই চেনে। এই সুযোগে উনি যেটা করলেন, উনি ওখানে বড় বড় বইয়ের দোকান দেওয়া শুরু করলেন। এরপর তো সবাই চেনে, এবং নিজেকে ডিক্লেয়ার করে ফেলেন যে আমিই রাজা। হ্যাঁ, মাইক্রোনেশন, হে অন ওয়াই একটা মাইক্রোনেশন, এই মাইক্রোনেশনের রাজা হচ্ছে রিচার্ড বুথ। এবং ওইখানে এরপরে পুরো ইকোনমি দাঁড়ালো ওই 2000 মানুষ, কিন্তু বইয়ের দোকান হচ্ছে অ্যাক্টিভ বইয়ের দোকান 20টা, অলটুগেদার 27টা। এই ছোট একটা জায়গা, ধরো আমাদের গুলশান টুলশানের আশেপাশে হে অন ওয়াই হয়ে যাবে, এইখানেই বইয়ের দোকান আছে 27টা। এবং একটা লিড ফেস্ট হয়, যেটা হে অন ওয়াই, হে ফেস্টিভ্যাল নামে খুব পপুলার, এবং এইখানেই 2-2.5 লাখ মতো মানুষজন যায়। আমি যখন গিয়েছি তার সপ্তাহ 2 আগে মাত্র হে ফেস্টিভ্যালটা শেষ হয়েছে। আই সো মিসড ইট। তখন ওনারা বলল যে না ভাই, আপনি একদম মিস করেন নাই, কারণ হচ্ছে ওইখানে এত মানুষ আসে, মানুষজন ওখানে রাখার জায়গা নাই। ওইখানে ক্যারাভ্যান পাওয়া যায়, ক্যারাভ্যানের লোকজন 1 রাত 2 রাত করে থাকে।
সো শয়ে শয়ে ক্যারাভ্যান ওদের বিভিন্ন মাঠে থাকে, ওই ক্যারাভ্যানে মানুষজন থাকে, ঘুমায় টুমায় আর বইয়ের দোকানে যায়, কেনাকাটা করে। অদ্ভুত ফেস্টিভ্যাল, কিন্তু দেখা যায় না। বইয়ের দোকানগুলোতে গিয়ে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ভিড় হয়। তো আমি যখন গিয়েছি তখন সব অল কোয়াইট, আস্তে ধীরে দেখা যাচ্ছে, জানা যাচ্ছে। এইটা একটা চমৎকার বিষয় ছিল। আহ, এবং তারপর এই যে ইকোনমিটা দাঁড়িয়েছে ওদের, সবাই নাম চিনে গেছে, সবাই যাচ্ছে। তো বলা হয়ে থাকে যে হে অন ওয়াইয়ের এন্টায়ার ইকোনমির একটা বড় অংশ ডিপেন্ড করে হচ্ছে বইয়ের উপরে। এবং এইখানেই ওই অনেস্ট বুক শপটা ছিল। হোয়াট ওয়াজ দ্য স্টোরি অফ অনেস্ট বুক শপ? এইটাও আরেকটা ধর ওই মিলিয়নিয়ার ডিমের মতো কাইন্ড অফ ভরসার জায়গাটা ওই রকম আর কি। ওকে। মানে সেটা হচ্ছে অনেস্ট বুক শপের গল্পটা হচ্ছে এরকম, ওদের একটা ক্যাসেল আছে হেয়নওয়াইয়ে, রাইট? চমৎকার ক্যাসেল। সেই ক্যাসেলের ঠিক ওয়ালের পাশে ওরা একটা বইয়ের দোকান দিয়ে রেখেছে, অনেক অনেক বই, কিন্তু কোনো দোকানদার নেই। একটা বক্স রাখা আছে যথারীতি, এবং বইয়ের দাম লেখা আছে, এবং সবগুলো রাফলি 1 or 2 পাউন্ড। হ্যাঁ, যে কয় টাকা হয়? এক পাউন্ড মনে হয় এখন 150 টাকা। অবশ্য টাকার যে অবস্থা সেটা ঠিক বলা যাচ্ছে না, হয়ে যেতে পারে। আই ডোন্ট নো, মানে 150 200 এরকম হবে আর কি। বইটা কিনে টাকাটা যে যার মতো দিয়ে ওখানে চলে যায়। এবং আমি যখন গিয়েছি তখনও আমি মানুষজনকে দেখেছি বই পছন্দ করছে, নিচ্ছে। আমার অদ্ভুত লেগেছে যে আমি কাউকে দেখি নাই যে একটা বই নিয়েছে অথচ টাকা দেয় নাই, কেউ নাই, কিন্তু এটা প্রপার অনেস্ট বুক শপ। এবং এই যে টাকাটা পাওয়া যায় এটা আবার ওরা ক্যাসেলের রিনোভেশনের কাজে, অপারেশনাল অ্যাক্টিভিটিতে ইউজ করে। নাইস। একটা ইকোসিস্টেম কত সুন্দরভাবে দাঁড়ায় আছে আসলে, একদম, একদম। একটা বিলিভ সিস্টেমের উপর, একটা হচ্ছে আপনার ইয়ার উপর। আমাদের কি তাহলে এই যে লিড ফেস্টিভ্যাল যেটা হয়, লিড ফেস্ট কলকাতাতে হয়, আমাদের এইখানে হয়, এটা কি হে ফেস্টিভ্যাল থেকে শুরু? আমি এটাতে একেবারে নিশ্চিত না, কারণ বাংলাদেশে যখন শুরু হলো তখন হে ফেস্টিভ্যাল নামটা ট্যাগড ছিল, ওকে। কিন্তু পরে সরিয়ে নিয়েছে। আমার ধারণা ওই ঘটনাটা ইন্সপায়ার্ড, কিন্তু হয়তো একেবারে ওর সাথে অ্যাটাচড না। ইন্সপায়ার্ড হবার সম্ভাবনাই বেশি। আপনি ইয়াতে স্কটল্যান্ড বলেন, স্কটল্যান্ডে আমরা পরে আসবো, ইংল্যান্ড, ওয়েলসের রিডিং কালচারটা কেমন দেখেছেন? রিডিং ক্লাবও আছে মনে হয় না? অনেক, মানে আমি যদি একটা রিডিং ক্লাবের এক্সাম্পল বলি, এই অভিজ্ঞতা আমার হয়েছে লন্ডনে। একটা বইয়ের ঘরে গেলাম, সেখানে ওরা একটা বিশাল হোয়াইট বোর্ডের মতো টানিয়ে রেখেছে, যেখানে রিডিং ক্লাবের নাম দেওয়া আছে সাব জনরা ওয়াইজ। মানে আমাদের তো থাকে অমুক বই ক্লাব, বই ঘর, হ্যাঁ, অথবা লাইব্রেরি। ওর হচ্ছে হরর জনরা বুক ক্লাব, তারপর হচ্ছে থ্রিলার জনরা বুক ক্লাব, সাইফাই বুক ক্লাব। মানে ওদের তো রিডিং ক্লাব আছেই, তার ভেতরে সাবসেকশন করে করে ওরা আবার ছোট ছোট দল করেছে। সেখানে আবার উল্লেখ করা আছে যে সেটা কবে তাদের মাসিক আড্ডা হবে, কোথায় হবে, এবং পিরিয়ডিক্যালি কে কী বক্তৃতা দিবে, কী ইভেন্ট হবে, সব। মানুষজন আগ্রহী বলেই এই কর্মকাণ্ডটা করে। আর যেটা দেখলাম সেটা হচ্ছে দারুণ সব ইভেন্ট এলিমেন্ট ওরা কানেক্টেড টুয়ার্ডস বুক। যেমন হ্যারি পটার বললে তো একদম অস্থির হয়ে যায় মানুষজন। হ্যারি পটার জ্যাকে রাউলিং এর ইয়ে থেকে এসছে, তাই না? একটা বইয়ের একটা ক্যারেক্টার। কিছুদিন আগে মিনিসো বাংলাদেশে নিয়ে আসলো। হ্যাঁ, এটা হিউজ সেল অ্যান্ড প্রফিট। বাট একটা ভুল করছে, ওটার জন্য শুড বি সরি, ইন্টারনেটের উপর দোষ দেওয়া উচিত হয় নাই। ট্রু, বাট আমার যেটা মনে হচ্ছে যে এই যে ওরা ওদের রেগুলার কালচারের ভিতরে এটা নিয়ে এসছে, এই বিষয়টা দুর্দান্ত। নাইস, এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ ছিল মিনিসোর। হ্যাঁ, এবং আমার মনে হয়েছে যে আমরা যেটা করতে পারি আসলে সেটা হচ্ছে এই যে রিডিং কালচারটা, রিডিং কালচার মানে আমরা কি বলি শুধু বই পড়ার কালচার না, এর মাঝে অ্যাসোসিয়েটেড যে আরও বিষয় আশয় আছে সেগুলোকে ট্যাগ করে যদি একটা কালচার তৈরি করতে পারি, যেটা আমার মনে হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে আছে। ওয়েলস তার টোটাল ইকোনমি বিল্ড করেছে বইয়ের ওপরে, আর লন্ডন হচ্ছে মানুষকে যুক্ত করেছে, লন্ডনের মানুষ এবং ট্যুরিস্টদেরকে যুক্ত করেছে তাদের বই পড়ার কালচারের সাথে। এইটা আবার একটু ভিন্ন আমি পেয়েছি স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে। সেই গল্প হয়তো আরেকটু পরে করা যাবে। হ্যাঁ, বাট এটার বাইরেও হচ্ছে আমি ইংল্যান্ডেরটা জিজ্ঞেস করবো না, লন্ডনেরটা। ওয়েলসের ওয়েদার বা ইয়াটা প্রকৃতি কেমন ছিল? ওয়েলসের এইটা মনে হয় পুরো ইউকের না, এটা ওদের ওয়েদার লেজেন্ডারি ওয়েদার। ও কখন কি হয়, এই রোদ উঠে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, খুবই আনসার্টেন। ভুগিয়েছে যারা এরকম অল্প সময় নিয়ে ঘুরতে গিয়েছে, তাদের তো খুবই প্যারা হয়ে যায়। আর
আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, এটা আমি বাংলাদেশ থেকে গিয়েছি বলে আমার ভালো লেগেছে আর কি। সেটা হচ্ছে, একে তো ওয়েদার, এয়ার খুব ক্লিয়ার, দ্বিতীয়ত ওদের এই সময়টাতে, এই যে জুন জুলাই অথবা তার আগে পরে একটু, সূর্যাস্ত হয় হচ্ছে রাত্র 9:30 10:30টার সময়। মানে আমি রাত্রে ডিনার করে ফেলছি, তারপরে বেরোনোর এনাফ টাইম আছে, দিনের আলো। সো যখন প্রপার লাইট থাকে, অসম্ভব চমৎকার আবহাওয়া থাকে বেড়াবার, ইটস গুড টাইম টু ভিজিট। ওয়েলসের মানুষজন কেমন? ওয়েলস আন্তরিক, আন্তরিক। আমি রিডিং কালচারের কথা বলেছি। আমি প্রথমে যখন গেলাম, গিয়ে এক ভদ্রমহিলার কাছে জিজ্ঞেস করেছি, ওনার একটা বেকারি ছিল, যে আমি যাবো কিভাবে, কোনখানে কি, মানে ওনার দোকান হচ্ছে বেকারির, আমি খুঁজতে যাচ্ছি বইয়ের দোকান কোনখানে আছে। ভদ্রমহিলা এত আগ্রহ নিয়ে বোঝালেন যে এইভাবে যাও, ডানে যাও, বামে যাও, আমার মন ওইখানেই ভালো হয়ে গেছে। তারপর প্রথম যেই দোকানে গেলাম, সেই দোকানে লং প্লে, সিডি এইসব সেল করছে। আমার তো দরকার বই, আমি বই খুঁজবো, বই দেখবো, লং প্লে সিডি তো আমি নাই। তাও ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে বইয়ের দোকানগুলো কোন দিকে। ওনার দোকান থেকে আমি কিছু কিনবো না এটা জানার পরেও, বোঝার পরেও, উনি আমাকে লিটারালি একটা ম্যাপ দিয়েছেন যেখানে অন্য অন্য দোকানের পজিশন বলা আছে বইয়ের। হ্যাঁ, যে তুমি এইদিকে যাও, ওরা কিন্তু ভালো, এদের এই জিনিসটা ভালো। এই যে একজন আরেকজনকে প্রমোট করা পজিটিভলি, রাইট, অ্যান্ড ডিফারেন্ট ক্যাটাগরি, রাইট, এই বিষয়টা আমার এত ভালো লেগেছে। আমার মনে হয় এটা এক ধরনের আন্তরিকতা থাকলে এবং পজিটিভিটি থাকলে পরেই সম্ভব। এটা ওয়েলসে দুর্দান্ত ছিল। এবং আরেকটা ব্যাপার, সেটা অবশ্য লাইক মানুষজনের আরেকটু উদারতাকেই প্রকাশ করবে। ওয়েলসে যাবার পথে আমরা ওদের একটা আইকনিক ফোন বুথ দেখেছিলাম, টেলিফোন বুথ, যেটা এখন ফোন বুথ কাজে আসে না, আমরা যেটা ভাইরাল জিনিসপত্র। হ্যাঁ, কিন্তু আমরা গিয়ে দেখলাম কি, ওই পুরো ফোন বুথ যেখানে লোকজন শুধু ছবি টবি তোলে, কমিউনিটির মানুষজন বই দিয়ে ওটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছে, এবং সেখান থেকে চাইলে পরে যে কেউ বই নিয়ে যেতে পারবে। ওটা ফ্রি, মানে এটা কমিউনিটির মানুষজন তার পড়া শেষ রেখে দিয়েছে। এই যে একটা জিনিস, কোথায় এটা ওয়েলসে যাবার পথে আমরা রাস্তায় পেয়েছি, একদম লিটারালি রাস্তায়, ডিভাইডারের মাঝখানে। ফারহান ভাই ভিসার ব্যবস্থা করে খুব সুন্দর দাবি দাওয়া পেশ করে ফেলছি সেই সুযোগে, অসম্ভব সুন্দর। এবং এটা যে শুধুমাত্র একটা জায়গায় র্যান্ডম তা না, বহু জায়গায় দেখেছি। এবং এই তো বললাম যে আমরা গাড়ি করে যাচ্ছি রাস্তার ডিভাইডারের মাঝখানে, পাশে হয়তো একটা ছোট কমিউনিটি আছে, মানুষজনও খুব আন্তরিক, ভালো ভালো বই দিয়ে রেখেছে, এরকম না যে ছিঁড়ে গেছে পুরনো, ভালো দারুণ দারুণ সব বই, এবং মানুষজন নিচ্ছেও। এমন না যে ওইখান থেকে সব বই নিয়ে গিয়ে কোথাও গিয়ে বিক্রি করে দিল, নীল খেতে গিয়ে বিক্রি করে দিল, না, আছে বই, মানুষজন যার যেটা দরকার সে সেটাই নিচ্ছে। এই বিষয়টা আমার খুব চমৎকার লেগেছে। আমরা এখন কি আর গল্প করব? আমরা বিখ্যাত সেই টাইটানিকের গল্প, বিখ্যাত সেই নর্দার্ন আয়ারল্যান্ড। টাইটানিক, হ্যাঁ, আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে তো গেলাম হচ্ছে নর্দার্ন বেলফাস্ট, ওদের ক্যাপিটাল বলে বেলফাস্টের। ওই এক্সপিরিয়েন্স আমাদের খুব দারুণ ছিল। নর্দার্ন আয়ারল্যান্ডের এই শহরটাতেই এবং তার আশেপাশেই আমরা কিছু ঘুরে ফিরে দেখার চেষ্টা করেছি। সবাই জানে হয়তো, তারপরও বেলফাস্ট হচ্ছে সেই জায়গা যেখানে টাইটানিক বিল্ড করা হয়েছিল। সো ওরাও সেটাকে খুব প্রাউডলি প্রেজেন্ট করে। ওদের যে আইকনিক স্ট্রাকচার, সেটা নাম হচ্ছে টাইটানিক বেলফাস্ট। খুবই সুন্দর। এবং ওইখানকার পুরো শহরের মাঝে না এক ধরনের রেবেল অ্যাটিটিউড, মানে বিদ্রোহী ভাব। ওদের তো নর্দার্ন আয়ারল্যান্ডের তো ভাগ হয়ে গেল না মেইন আয়ারল্যান্ড থেকে, এবং তারা একটা সময় ডিসাইড করলো যে তারা ইংল্যান্ড ইউকের সাথে হবে, যোগ দিবে। পুরোটার মাঝে না খুব স্ট্রাগলের একটা হিস্ট্রি আছে। সো পুরো শহরটার মাঝে আমি যে ঘুরে ফিরে দেখেছি, মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, খুব বিদ্রোহী একটা টাইপ। ওরা বিভিন্ন জায়গায় গ্রাফিতি এঁকে রেখেছে। কেন আসলে এটা? ওরা ওদের থাকে না একটা জনজাতির মেন্টালিটি, স্ট্রেংথ, ডিএনএতে থাকে। আমার মনে হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের মানুষদের মাঝে এই বোধ, এই ভাব খুব প্রবল। মানে ওয়ালের মাঝে লিখে রেখেছে, গ্লাসের মাঝে লিখে রেখেছে সে এটা চায়। ঠিক ইউরোপের সাথে যায় না এই যে, মানে সেন্ট্রাল ইউরোপ, ইউকে, লন্ডন ঠিক যায় না এই জাতীয় কর্মকাণ্ড। কিন্তু আয়ারল্যান্ডের বেলফাস্টে এটা খুবই কম। এবং এদের রিডিং হ্যাবিটও বেশ ভালো। মানে আমি খুব বেশি জায়গায় যেতে পারিনি। একটা ন্যাচারাল ওয়ান্ডার ছিল যেটাকে জায়ান্ট কজওয়ে বলে, অ্যামেজিং প্লেস। মানে এই জিনিস দেখলে পরে কেউ বিশ্বাস করবে না
যে এটা কি কি অসম্ভব। ধরনের, কেমনে কি একটু বুঝান। উম, এই জায়ান্ট কজওয়ের গল্পটা হচ্ছে ওদের মাঝে মিথিক্যাল বিলিফ খুব প্রবল। তোরা ধারণা করে এটা দুইটা দেশের মাঝে, নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে সম্ভবত ইংল্যান্ড, একটা কানেক্টিং ব্রিজ তৈরি হয়েছিল যখন ওই দিক থেকে জায়ান্টরা আসতো। ওকে। সমুদ্রের মাঝখানে একটা ব্রিজ। হ্যাঁ, কিন্তু সেটা কোনো একটা, সেই গল্পটাও অদ্ভুত একটা গল্প, বাট সেটাকে কাট শর্ট করে সেটা মাঝখানে এক সময় ভেঙে যায়, ভেঙে যেতে হয়, ভেঙে দিতে হয়। হ্যাঁ, কিন্তু একটা পোর্শন এখনো রয়ে গেছে যেটা আসলে একদম সমুদ্রের মাঝ বরাবর চলে গেছে, ব্রিজের মতো, অলমোস্ট লাইক এ ব্রিজ, হেঁটে যাওয়া যায় অনেকটুকু। সেখানে 30 থেকে 40,000 কলাম, হেক্সাগোনাল শেপের কলাম একটার সাথে আরেকটা ইন্টারলকড অবস্থায় আছে, নয়তো পানি ঢুকে যাবে, ব্রিজ তো আর হবে না। হ্যাঁ, এই জিনিস আসলে কেউ মানুষ তৈরি করেনি, এরকম একটা বিশ্বাস আছে। কিন্তু সায়েন্টিস্টরা পরে প্রমাণ করেছে এটা ন্যাচারালি ক্রিয়েট হওয়া সম্ভব, কিন্তু দেখলে পরে মনে হবে যে এটা আসলে হাতে কেটে অনেক হায়ার ইঞ্জিনিউরিটি ইউজ করে তারপর তৈরি করা হয়েছে। ইটস কাইন্ড অফ মেঘালয়ের হচ্ছে ন্যাচারাল ব্রিজ আছে, ওই যে শেকড় দিয়ে, গাছের শেকড় দিয়ে যেটা বানায় না, সেটাও তো বিশ্বাস করা যায়। এটা দেখলে এটা অবিশ্বাস্য। এটাও অনেকটা পিরামিডের মতো, যে এত বড় স্টোন, 2 টন থেকে 60, 70, 80 টনের মতো স্টোন কিভাবে এত উপরে তুলেছে সেটা যেমন এখনো ইয়ে করা যায় না। ওদেরটা ইনিশিয়ালি খোলা চোখে দেখলে পরেও একই রকম মনে হবে, যেটা কিভাবে তৈরি করা সম্ভব। তো সেটা দেখে তো আসলে মুগ্ধ হবার মতোই একটা বিষয়। ভালো যেটা হয়েছে, আমরা পুরো রাস্তায় যেতে যেতে যেই ট্রাভেল গাইড ছিল, উনি চমৎকার মিথিক্যাল সব স্টোরি বলেছেন। এবং আয়ারল্যান্ডের মানুষজন যে মিথে বিশ্বাস করে এবং তাদের যেটা একটা প্রাইম ফোর্স বিলিফ সিস্টেমের, সেটা খুব সুন্দর বোঝা গেছে। এবং এটা যখন আমরা ওইটা ঘুরে এসে বেলফাস্টে এসে বইয়ের ঘরগুলোতে যারা বইয়ের সাথে সম্পৃক্ত মানুষজন আছে তাদের সাথে কথা বলেছি, দেন উই অলসো রিয়েলাইজ দ্যাট এটা কিডস চ্যাপেন বলে একটা বই আছে, খুবই সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান, খুব বিখ্যাত। সেইখানে যে বুক কিপার ছিল তাকে আমরা বললাম যে আমি নর্দারল্যান্ডকে চিনতে চাই, এখানকার মানুষজনকে জানতে চাই, কোন বই পড়বো। সে অনেক খুঁজে টুজে আমাকে যে বইটা দিল সেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের মিথিক্যাল স্টোরির কালেকশন। সো দেন আই অলসো রিয়েলাইজ যে আচ্ছা ঠিক আছে, ট্যুর গাইড যেই কথা বলছে, বইয়ের দোকানের মানুষও সেই একই কথা বলছে, এবং কাকতালীয়ভাবে আমরা একটা কমিক বইয়ের দোকানে যেতে পেরেছিলাম। সেই ভদ্রলোক বাংলাদেশ চেনে, তার নাকি বাংলাদেশে আসার কথা ছিল। আমি খুব অবাক, আয়ারল্যান্ডের বেলফাস্টের এক মানুষ বাংলাদেশ চেনে, বলেছে না ঠিক আমি বাংলাদেশ চিনি না, আমার গার্লফ্রেন্ড চেনে। সে আইপিএল দেখতে ইন্ডিয়ায় আসবে, এত এক্সাইটেড, কারণ ইংল্যান্ডে তো ক্রিকেট পপুলার, রাইট? সেখান থেকে বাংলাদেশে আসার কথা। তো আমাদের খুব গল্প জমে গেল ওইখানে। হ্যাঁ, তারপর সেই গল্প বলতে বলতে সে বললো যে এইখান থেকে তুমি একটা কমিক বই নিতে পারো। হ্যাঁ, তো দেন আই সেড যে তোমাদের এখানকার কালচার রিপ্রেজেন্ট করে এরকম বই দাও, আমার মার্ভেল ডিসির কমিক আছে আমার কাছে, রাইট? তখন সে একটা বই দিল যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে ওইখানে, এবং সেখানে লেখকের ছবি, অটোগ্রাফ সহ বইটা পাওয়া যাচ্ছে, উইচ ইজ আ বোনাস থিং টু গেট। সেই বইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের উপরে, একই গল্প সব। তো নর্দার্ন আয়ারল্যান্ড আমি বিলিভ করি যে এর বাইরেও অনেক কিছু আছে, বাট একটা বড় অংশ ওদের বিশ্বাসে মিথ, গল্প, এই। তো নর্দার্ন আয়ারল্যান্ডের এই অভিজ্ঞতাগুলো আসলে খুব চমৎকার। তো ওখান থেকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা চলে যাব হচ্ছে স্কটল্যান্ডের এডিনবরায়, সিটি অফ লিটারেচার। সিটি অফ লিটারেচার কাইন্ড অফ, এটা হচ্ছে ইউনেস্কোর একটা ইনিশিয়েটিভ আছে, তুই জানিস নিশ্চয়ই। ওরা 2001 থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ওরা ডিক্লেয়ার করবে। এখন তো মনে হয় থাইল্যান্ড, ওটা না, এটা প্রতি বছর একটা করে সিটি হয়। এই বছর কোনটা ছিল? এই বছর আমার গত বছর মনে হয় আখড়ার বলে একটা জায়গা ছিল, আমি এই বছর নামটা ভুলে গেলাম। কিন্তু 2012-13 দিকে ব্যাংকক ওয়াজ দ্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল, রাইট? মালয়েশিয়ার কুয়ালালামপুর একবার ছিল, ইন্ডিয়ার দিল্লি একবার ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ছিল। এগুলো সবগুলো বলে যে রিডিং কালচার কেমন। তো এটা হচ্ছে 2001 থেকে দে হ্যাভ স্টার্টেড দ্য ইনিশিয়েটিভ ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল। একটা করে দেশ হবে, একটা করে সিটি হবে, 1 বছরের জন্য পুরো পৃথিবীর বুক ক্যাপিটাল। 2004 থেকে
তারা বলল যে আরও একটা ইনিশিয়েটিভ তারা নিচ্ছে, সেটা হচ্ছে যারা কালচারাল লিটারেচার অ্যাক্টিভিটিকে ফস্টার করে, প্রমোট করে, এইরকম সিটিকে ওয়ার্ল্ড সিটি অফ লিটারেচার ডিক্লেয়ার করবে। ওকে, সো 2004-এর প্রথম ওয়ার্ল্ড সিটি অফ লিটারেচার হচ্ছে এডিনবরা। তো সেটা একটা দুর্দান্ত জায়গা। মানে আমি এতগুলো জায়গায় গিয়েছি, আমার মনে হয় এডিনবরা টাচ মি দ্য মোস্ট। কালচারাল ভাই, হ্যাঁ, সব কিছু মিলে ওইখানকার মানুষজনের বইয়ের প্রতি আগ্রহ, রিলেভেন্ট না এরকম জায়গায় ওরা লিটারারি স্কাল্পচার দিয়ে রেখেছে জাস্ট টু প্রমোট দ্যাট। ওদের যে সেন্টার স্কোয়ারের মাঝখানে গিয়ে দেখলাম ওরা শার্লক হোমসের একটা বড় স্ট্যাচু ওইখানে দিয়ে রেখেছে। নাইস। ওইখানকার মানুষজন আর্থার কোনান ডয়েলকে পছন্দ করে না। আর্থার কোনান ডয়েল হচ্ছে এডিনবরায়, স্কটল্যান্ডের, তার বার্থ প্লেস এরকম, কিন্তু শার্লক হোমসের তার পুরো গল্প হচ্ছে ইংল্যান্ডে সেট আপ করা। তার অনেক বড় বড় গল্প সবই নাকি ইংল্যান্ডের আশেপাশে করা। এটা ওরা আসলে ওই এলাকার মানুষ ভালোভাবে না, ঘরের ছেলে ঘরের ইয়ে কই। কিন্তু শার্লক হোমসের প্রতি তো তাদের কোনো রাগ নাই, আর্থার কোনানের তৈরি করা। সো ওনার একটা বিশাল স্কাল্পচার আছে সেখানে, অবশ্যই স্যার আর্থার কোনান ডয়েলের কথাও বলা আছে। ওইখানে স্যার ওয়াল্টার স্কটের একটা স্কাল্পচার আছে, যেই পার্কে স্যার ওয়াল্টার স্কটের স্কাল্পচার, সেখানে আরও অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের, পলিটিশিয়ানদের স্কাল্পচার আছে। কিন্তু স্যার ওয়াল্টার স্কটের স্কাল্পচারটা হচ্ছে সবচাইতে বড়। একটা সময় ওরা বলে থাকে পুরো ইউকের টলেস্ট স্কাল্পচার ছিল একজন মানুষের, স্যার ওয়াল্টার স্কটের ওই স্কাল্পচারটা। তো একটা শহর সে তার সেন্ট্রাল পয়েন্টগুলোতে অথবা সবচেয়ে উঁচু স্কাল্পচারটা দিয়ে রেখেছে একজন সাহিত্যিককে। এই বিষয়গুলোতেই, এই টানগুলোই তো দুর্দান্ত, রাইট? আসলে মানে আপনার একটা শহর কিভাবে দাঁড়াবে, বা ওই যে একটা কথা বলা হয় না যে যে দেশে গুণীর কদর করা হয় না সে দেশে গুণী আর জন্ম নেয় না। তো ওরা তো গুণীর কদর করেই, ওরা সাহিত্যিকদের বেশি কদর করে। তো কোনো সন্দেহ নেই ওদের লাইব্রেরি অসাধারণ। ওদের যে লাইব্রেরির স্পেশাল একটা কালেকশন আছে, সেই সেকশনটা যেখানে রেয়ার বুক পাওয়া যায়, রাইট, দুর্দান্ত। ওদের যে বই পড়ার ধরন, বইয়ের বুক কিপার যারা থাকেন, হ্যাঁ, তাদের যে বই সম্পর্কে ধারণা অ্যামেজিং। তবে অনেক অলস মানুষও আমি দেখেছি। হ্যাঁ, ওইখানে এক বিখ্যাত জায়গা ছিল আর্মচেয়ার বুক স্টোর, আমরা গেলাম ওইখানে। তো গিয়ে দেখি ওদের যে বুক কিপার আছে সে একটা হোয়াইট বোর্ডে কী সব লিখছে যেন আর কি। হ্যাঁ, আমরা জাস্ট গিয়েছি, 4-5 মিনিটও হয়নি, আমরা দাঁড়াতে দাঁড়াতে দেখলাম সে হোয়াইট বোর্ডটা টানাই দিল দরজার সামনে যে সে এখন লাঞ্চে যাবে। হ্যাঁ, এখন 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 যেন এখানে দোকানে কেউ না থাকে, সে বলেও নাই কাউকে, লিখে দিচ্ছে। হ্যাঁ, এবং এরপরে সে আমাদের সামনে দোকানপাট বন্ধ করে ফেলতেছে, লিখে দিচ্ছে যে আসলে 1-1.5 ঘন্টা পরে খুলবে। তো আমাদের যেহেতু এই ঘরটা নিয়ে খুব আগ্রহ ছিল, হ্যাঁ, আমরা আচ্ছা পরে এসছি। আবার এসে যখন আবার একটু শান্তি করে দেখেছি, বাইরে একটু ঘোরাঘুরি করছি, তখন থেকে সে আবার বোর্ডে লিখছে, বলছে তার আজকে ফ্যামিলিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সে দোকান আগে বন্ধ করে চলে যাবে। তো এই নিয়ে যখন আমরা হাসাহাসি এ কি, তখন পাশের যে বইঘর সেই দোকানে আরেক নোটিশ দেখলাম, সেই দোকানদার আরও এক কাঠি সরেস। তার স্টেটমেন্ট হচ্ছে যে আমার বইয়ের দোকান থেকে তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবা, আগে এটা ওয়েবসাইট, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবা, তখন আমি দোকান খুলবো। হ্যাঁ, আর যদি দেখো এই বইগুলো অনলাইনে অ্যাভেলেবল, তাহলে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই, অনলাইনে কিনে নাও। তখন আমার মনে হয় এই আর্মচেয়ারের ভদ্রলোক তো স্কুল, হ্যাঁ, অনেক খাটাখাটি করছে না, কিন্তু ওই যে ব্যাপারটা এরকম, তার কাছে এমন সব দুর্দান্ত বই আছে, সে জানে মানুষ আসবে, রাইট, ওই কদরটা করে না। আমার এই পুরো বিষয়টা না ভালো লেগেছে। মানে ওদেরকে কেউ অ্যারোগেন্ট বলছে না, কেউ বলছে না যে তুমি অলস, অথবা ওরা বই পড়াটাকে ডিসকারেজও করছে না। হ্যাঁ, আমার যেমন, আমরা তো পুরোটা সময় থেকেছি হচ্ছে এয়ারবিএনবিতে বিভিন্ন জায়গায়, না? তো আমরা এক নাইজেরিয়ান ভদ্রলোকের, ও পিএইচডি করতে এসছে, ওর বাসায় ছিলাম, দোতলা বাসা, এখানে বেশ 7-8 তলা হাউজিং কমপ্লেক্স। হ্যাঁ, তা আমরা যেদিন গিয়েছি সেই দিন হচ্ছে পুরো ঝকঝকে রোদ, ওদের রোদ হলে তো উৎসব হতে। তো হঠাৎ করে বেলকনিতে এসছি, আমরা এসে দেখি যে
25-30 বছর বয়স হবে এরকম দুটো ছেলে, ওরা ওই 8তলা বিল্ডিংয়ের নিচে একটা সবুজ ঘাসের লন আছে, সেখানে শুয়ে শুয়ে বই পড়ছে। ডাজন্ট রিয়েলি বদার যে অন্য মানুষ কি মনে করছে, অথবা অন্য কেউ আসলে কিছু মনেও করছে না। আমাদের লাগছে যে একটা দুইটা ছেলে একটা টি শার্ট গায়ে দিয়ে ঘাসের মাঝে বিল্ডিং এর সামনে শুয়ে শুয়ে বই পড়তেছে। ওই যে শার্লক হোমসের স্কাল্পচারটার কথা বললাম না, একদম এটা শহরের মাঝখানে, পাশে ট্রাম চলে যাচ্ছে, বাস যাচ্ছে, লোকজন ক্রস করছে, আমরা সেখানে গিয়ে দেখি ওর মাঝখানে একটা মেয়ে, সে রোদ পোহাতে পোহাতে পাশে কফির গ্লাসটা রেখে বই পড়ছে। তাকে কেউ বিরক্ত করছে না, তারা পুরো বিষয়টি ওদের কাছে খুব স্বাভাবিক, যে মানুষের তো দরকার হলে সে বই পড়বেই। আমি প্লেনে আসার সময় আমার পাশের ভদ্রমহিলার সাথে পুরো বইয়ের গল্প করতে করতে এসেছি। আমরা যখন ট্রেনে ব্যাক করছি, লাইক এডিনবরা থেকে। ভদ্রমহিলার সাথে এখনো যোগাযোগ আছে? না না না, আমার মানে ওরা প্রাইভেসি না খুব মেনটেন করে। এটা বলাতে একটা খুব আমার জন্য অস্বস্তিকর ঘটনা মনে পড়লো। এটা বেলফাস্টের যে সেন্ট্রাল লাইব্রেরি, তো সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা একটা শ্যুট করছিলাম, জাস্ট ওদের একটা রেয়ার বুক ক্যাবিনেটকে শ্যুট করে সিঁড়িতে নামবো। তো আমি যখন টার্ন করেছি সিঁড়িতে আসবো এরকম বলে, হঠাৎ করে আমার দিকে এক ভদ্রলোক বেশ বিল্ট তেড়ে এসছে, যে কী ব্যাপার, আমি তো ওখানে কি, তো বললো না তুমি তো আমাকে ফিল্ম করতে পারো না, মানে ওর ফ্রেমে থাকারও কথা না। আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে সত্যি সত্যি তার ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মতো যখন আমি টার্ন করেছি তখন সে লাইব্রেরির দরজা থেকে বের হচ্ছে, ওইটুকু এসছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা ওরা সিরিয়াসলি মেনটেন করে, এটা আমার জন্য অনেক বড় লেসন লার্ন ছিল। অবশ্যই ইন্টেনশনাল না। এরপরে আমি যত জায়গায় একটা ছবিও তুলেছি পারমিশন নিয়ে, মানে এমনিতেও আমি নেই পারমিশন, কিন্তু ধর রাস্তায় ক্যান্ডিড স্ট্রিট শ্যুট করছি, তখন আমি কত লোককে অনুমতি জানতে চাইবো। কিন্তু এরপর থেকে অন্তত বইয়ের দোকানে, বই ঘরগুলোতে কিছু করতে গেলে আই মেনটেন দ্যাট। নাইস। আমরা একদম শেষের দিকে চলে আসছি। বেশ মানে আমার তো ওই হুইল চেয়ারের ওই দুই ভদ্রলোককে দেখতে ইচ্ছা করতেছে, ঠিক আছে, ওকে অনলাইনে পাইলে অনলাইনে কিনে ফেলো। বাট পুরো ট্যুরে সবচেয়ে চমৎকার এক্সপিরিয়েন্স কোনটা ছিল? পুরো ট্যুরে যদি বলিস না, এইরকম অভিজ্ঞতা তো অনেক, কিন্তু এখন যদি হাইলাইট করার কথা বলিস, আমার কাছে ওই একটা জায়গা আমার কাছে খুব মনে হয়েছে। 84 চ্যারিং ক্রস রোডে গিয়ে আমি ফয়েলস বলে একটা বইয়ের দোকান থেকে একটা বই কিনেছিলাম, আমার ট্যুরের প্রথম বুক, হেলেন হানফের 84 চ্যারিং ক্রস রোড। সো 84 চ্যারিং ক্রস রোডে 84 চ্যারিং ক্রস রোড হাতে, দ্যাটস আ গুড ফিলিং। পুরো ইয়াতে কতগুলো বই কিনেছেন? অনেক। নাম্বার কত হবে? নাম্বার আই কান্ট রিমেম্বার, কিন্তু আমার যেটা মনে হয়েছে, শুধু বইয়ের সাথে এত দারুণ দারুণ সব জিনিস সংগ্রহ করা গিয়েছে, সেটা একটা স্পেশাল কালেকশন আছে। আপনার কালেকশনে কত বই আছে মোটামুটি এখন? আমার কালেকশন খুব অল্প। না, তারপরও বলেন, আমাকে বলেন আপনি বুক ট্যুর থেকে কতগুলো বই নিয়েছেন মোটামুটি? কোন বুক ট্যুর থেকে? এই যে 4টা দেশের। রাফলি 35 to 40। এতগুলো আনতে দিয়েছে বাংলাদেশে? আনতে দেয়, মানে আমি তো আর কিছু আনিনি। এবং আমি আনফরচুনেটলি বলা ঠিক হচ্ছে না, বাংলাদেশ বিমানে ট্রাভেল করেছি। বাংলাদেশ বিমানের একটা অ্যামেজিং ফ্যাসিলিটি হচ্ছে ওরা এক্সট্রা ওয়েট দেয়, মানে নর্মালি 25 কেজি থাকে, বাংলাদেশ বিমান সম্ভবত 40 কেজি দেয়। সো দ্যাটস আ গুড থিং। তো এইটা হচ্ছে আমার মনে হয় পুরো জার্নির একটা এক্সপিরিয়েন্স। শার্লক হোমসের 22 বেকার স্ট্রিট থেকে আমরা কালেক্ট করতে পেরেছিলাম, আরও প্রত্যেকটা জায়গায় উল্লেখযোগ্য বই ঘর থেকেই কালেক্ট করা হয়েছে। এই নাইস। আপনার তো এই ধরেন আপনি থাইল্যান্ডও দেখছেন, মালয়েশিয়াও দেখছেন বইয়ের, ইন্ডিয়া দেখছেন, আপনার হচ্ছে 4টা দোস্ত দেখেছেন। কোন কোন আইডিয়াগুলো মনে হয়েছে যে বাংলাদেশেও কাজ করা উচিত বা করা যেতে পারে? এটা আমার মনে হয়েছে কি, আমাদের আসলে পাঠক এবং প্রকাশকের একটা প্রপার কানেকশন আমাদের এখানে মিসিং। ট্রু। এইটা আমি লাস্ট হচ্ছে অথবা সহ অনেকে জিজ্ঞেস করছিলাম যে হোয়াটস দ্য সিনারিও, মানে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো কেমন? আমাদের সাথে তো আছে, সবাই এক কথাই বলতেছে যে কেউ কারোর সাথে কানেক্টেড না। হ্যাঁ, এবং সেটা একটা বড় ঝামেলা করতেছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমার মনে হয় এই অভিজ্ঞতাগুলো খুব কাজে আসে। আমি যেই জায়গাগুলো দেখে এসেছি,
এখানে কিন্তু বই পড়ার সংস্কৃতি, বই বিক্রির সংস্কৃতি দুর্দান্ত। ওকে, সেখানে বইয়ের দাম যে কম তা কিন্তু না। তাহলে টিকছে কিভাবে, চলছে কিভাবে, এই তো বিষয়টা। তো সেটা বুঝতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে পাঠকের বইয়ের দাম হয়তো বাড়তে হতে পারে, কিন্তু যদি প্রকাশক জানে যে বইয়ের পাঠকের ক্রয় ক্ষমতা কত, ধর একটা বই পাঠকের ক্রয় ক্ষমতা হচ্ছে 10 টাকা, সে কিনতে পারবে। আমার বই আসলে ছাপা দিয়ে হবে 20 টাকায় ধর। এখন 20 টাকায় তার তো কেনা খুব মুশকিল। আমি যদি তাকে এরকম একটা অফার দিই যে তুমি বইটা আমার কাছে কেনো 20 টাকায়, এটা যদি ঠিকঠাক রাখতে পারো তুমি আমার কাছে রিসেল করতে পারবে আবার বইটা। এটা মনে হয় ইয়াতে একটা আছে, কোথায় জানি আছে এরকম একটা স্টোরি, ওয়েলসে মনে হয় না? এই জায়গা অলমোস্ট সব জায়গায়, ইউকের সব জায়গায় আছে। ওকে, ইনফ্যাক্ট এই জিনিস বাংলাদেশেও আছে। বাংলাদেশে কোথায়? নীলক্ষেতে আছে, ওরা একাডেমিক বইয়ের ক্ষেত্রে দেয়। কিন্তু ও হ্যাঁ, এই দামি, যেমন আমরা আমাদের সেমিস্টারের বইগুলো কিনে আমরা আবার মোর দেন 50% প্রাইসে সেল করতে পেরেছি। তাহলে কি হয়, একজন পাঠক যদি জানে সে আবার বইটা বিক্রি করে দিতে পারবে, তাহলে সে কিন্তু তার ক্রয় ক্ষমতার ভেতরেই কিনতে পারলো। এবং সেই বইটা যখন আবার আরও কমে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করবে, সেটা আলটিমেটলি আরও কমে চলে গেল। এইটা একটা বিষয়, জাস্ট ওয়ান থট। আর আমার কাছে যেগুলো লেগেছে আর কি, যেগুলো আমরা এমফাসাইজ করি না, করা উচিত, সেটা হচ্ছে আমি যেমন প্রমোট করতে চাই একটা লিটারারি ট্যুরিজম হতে পারে। আমি নিজে ঘুরে ফিরে দেখেছি আমার দেশ বাইরে, বাংলাদেশে এটা খুব মিসিং। বাংলাদেশে লিটারারি জিনিয়াসদের অভাব নাই, ঐতিহাসিক বইয়ের সাথে সম্পর্কিত ঐতিহাসিক জায়গার অভাব নাই। ওয়াই নট দ্যাট? মানে হ্যারি পটার নিয়ে কি হয় দেখ, শার্লক হোমস নিয়ে কি হয় দেখ, সেগুলো কেন এখানে না? তো এই অভিজ্ঞতাগুলোর স্ট্রেংথ হচ্ছে এটা, যে এগুলো হয়তো আমরা চাইলে রেপ্লিকেট করতে পারি, ভালো বিষয়গুলো। এবং রিডিং একটা অ্যামেজিং কালচার, সেটাকে যত বেশি পজিটিভলি প্রমোট করা যায় তত ভালো। আমরা শেষ করবো জাস্ট একটা অভিজ্ঞতা দিয়ে। আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্সে মায়ানমারের পাহাড়ের একটা গল্প আছে, সো হোয়াটস দ্যাট? মায়ানমারের পাহাড়ের কোন গল্প শুনতে? মায়ানমারের পাহাড়ের অনেক গল্প। ওই যে হচ্ছে পাহাড়ের চূড়ায় এক কলা বিক্রেতার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে সেই গল্পটা আমরা ডিসাইড করেছি যে মায়ানমারের একটা রিমোটেস্ট পাহাড়ে ট্র্যাক করতে যাব। সেই পাহাড়ের উপরে একটা হার্ট শেপের লেক আছে, সেটা দেখার জন্য। খুবই দুর্গম, ওইখানে মায়ানমারের লোকজন খুব বেশি যায় না। তো সেই পাহাড়ে যখন আমরা যাচ্ছি, একটা জায়গায় গিয়ে আর ওঠা যাচ্ছে না, আমাদের একটু থামতেই হতো। তো আমরা খেয়াল করে দেখলাম ঠিক রাস্তার পাশে এক ঘরের একটা জায়গা দেখা যাচ্ছে, একটা রুম, একটা ঘর, কুঁড়ে ঘর। তো আমরা গেলাম, সেখানে এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা থাকেন, এবং সেটাই আমরা খুব আগ্রহ নিয়ে গিয়েছি আসলে। গিয়ে দেখলো শুধু দোকান, মানে ঘর না, ওনাদের একটু বিক্রি টিক্রির ব্যাপার স্যাপার আছে। ওনারা কয়েক কাদি কলা বিক্রি করছেন, এটাই তাদের সারাদিনের ব্যবসা, এটাই কি ওদের এটাই আয়ের উৎস, হ্যাঁ সম্ভবত। তো ওইটুকুই, আর কিছু নেই। তো আমরা খুব অবাক হচ্ছিলাম, আসলে কলার দামও খুব বেশি না। এই পাহাড়ি বনপথে আসলে কেই ওইখানে যাবে, কেই ওনার কাছ থেকে কলা কিনবে, এবং সেইখান থেকে তার কয় টাকা ইনকাম হবে, তার চলবে কীভাবে, এইসব নিয়ে যখন আমরা খুব চিন্তা করছি, দেন উই ফাউন্ড যে সেই ঘরের পাশে একটা ছোট মাটির হাঁড়ির মতো আছে, যেখানে পানি রাখা আছে, এবং সেই পানিটা ওনারা রেখেছেন কোনো তৃষ্ণার্ত পথিক যদি ওই রাস্তা দিয়ে যায়, সে যেন বিনামূল্যে সেই পানি খেতে পারে। একটা ফ্যামিলি যার নিজের কিভাবে চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সে এইরকম একটা চিন্তাভাবনা করছে। তো আমার মনে হয়েছে যে মানুষ তো খুব গুরুত্বপূর্ণ, মানুষের মন খুব গুরুত্বপূর্ণ। মানুষ যত ট্রাভেল করবে তত জানবে, সেটা রেগুলার ট্রাভেলের পাশাপাশি এখন আমার মনে হয় বইয়েরও ট্রাভেল হতে পারে। ট্রু। এইটা না আমার একটা গল্প মনে পড়লো, যে আমি রিসেন্টলি সেন্ট মার্টিনে গিয়েছিলাম। সো সেন্ট মার্টিনে একটা জায়গায় যাচ্ছিলাম, নাম বলা যাবে না। সো ওরকম একটা জায়গায়, এবং একটা টাইমে হচ্ছে আমার সাইকেল কাঁধে নিতে হয়েছে, কারণ আপনার প্রবাল চলে আসছে অনেক দূর পর্যন্ত, সাইকেল চালানোর জায়গা নেই। সো আমি আর আমার যে ট্যুরমেট ছিল, দুইজন মিলে কাঁধে নিছি, এবং হচ্ছে বালুর মধ্যে সাইকেল চালানো যায় না, অনেক স্ট্রাগলের পর আমরা এমন পরিমাণে তৃষ্ণার্ত হয়ে গেছি, আশেপাশে কিচ্ছু নাই, একটা বাড়ি আছে জাস্ট, এবং এক ভদ্র মহিলা, অনেক বয়স্ক, মোটামুটি আমার আম্মুদের বয়সের চেয়েও বেশি হবে, উনি একা আছে, কিছু বাচ্চা কাচ্চা আছে। সো আমরা বাচ্চা কাচ্চাদেরকে বললাম যে এই পানি টানি খাওয়া যাবে কিছু, মানে ওরা ম্যানেজ ট্যানেজ করে দেয়, টাকা পয়সা এই সেই। তো দেখলাম যে ওই ভদ্র মহিলা হচ্ছে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিল, একটা বোতল দিল, যেটা আপনার সেন্ট মার্টিনে কিন্তু খাবার পানি হিউজ ক্রাইসিস, এবং বাইরে থেকে আনা লাগে পুরো সব কিছু, পানি কিন্তু সব বাইরে থেকে আসে সেন্ট মার্টিনে। সো ও আমাদেরকে পানি খাইতে দিল, আমরা যখন কিছু দিতে চাইলাম হচ্ছে না,
মানে এটা টাকার জন্য তোমাদেরকে আমি সেল করি নাই। সো ইয়া দ্যাটস দ্য স্টোরি। এবং আমার মনে হয়েছে আসলেই পৃথিবীতে মানুষ এখনও ভালো, ওই জন্য পৃথিবী টিকে আছে। একদম। আর আমাদেরকে ভাবে ফাইন্ড আউট করে নিতে হবে। হাউস দ্য এক্সপিরিয়েন্স বলেন কিসের এক্সপিরিয়েন্স? আজকের শোয়ের? আজকের শোয়ের হাউ ইজ ইট? সেটা তোরা বলবি। গল্পটা খুব আড্ডাটা খুব ভালো হয়েছে, মানে আমি খুব ফ্লুয়েন্টলি বলে যেতে পেরেছি, আমার মনে হয়েছে এটা। সো ইউ আর এ গুড হোস্ট, দ্যাট আই ক্যান টেল। থ্যাংক ইউ। আমি আপনাকে বলছিলাম, আপনাকে বলতেছিলাম যে রমজান রেস্ট রাখি সবসময়। রেস্ট নাও রেস্ট নাও। ভাই ওকে, আমি চেয়ারে বসে কেন জানি। আমার মনে হয় যে করে ফেলাটা ভালো হয়েছে। ওদেরকে একটু আসলে আমরা যথেষ্টই বিরক্ত করছি, বাট ওকে, থ্যাংক ইউ ফর কামিং ভাইয়া। থ্যাঙ্কস ফর দ্য টাইম। অ্যান্ড হোপফুলি যেটা আমরা ঠিকঠাক মতো কি জানি বলে মানুষজনের কাছে পৌঁছায় দিতে পারবো, যেন বাংলাদেশে অ্যাটলিস্ট কিছু কাজ হয়। যেমন আমি জানি আপনি কিন্তু অনেক হিস্টোরিক্যাল ট্রাভেলও করেন বাংলাদেশে, বিভিন্ন জায়গায় যান, হিস্টোরি খুঁজেন, হিস্টোরিও খুঁজেন, সবই খুঁজেন। আপনার একটা ইউনিক স্টাইল আছে বইয়ের রিভিউ করার ক্ষেত্রে। তোর এই শেষ বেলায় মনে হ্যাঁ, পড়ে, ওটা একটু বলেন শুনি, আমরা ওটা দিয়ে আমরা শেষ করবো। ইউনিক স্টাইল। আচ্ছা, মানে আমার কাছে তো আমার পুরো এই বইয়ের জার্নিটাই তো ছিল আসলে বই সংক্রান্ত বিষয়টাই ছিল আমার নিজের জন্য আগে। ওকে, মানে আই নেভার থট যে আই উইল শেয়ার দিস। তো একটা সময় মনে হচ্ছে না, ওয়াই নট, মানে মানুষজন জানবে, হয়তো একটু আগ্রহ পাবে, উই ক্যান ডু দ্যাট, উই ক্যান প্রমোট দ্যাট। তো তখন আমার মনে হলো যে বইয়ের প্রতি আগ্রহ মানুষের জাগবে, শুরুতে যেটা বলছিলাম, যদি পুরো ইকোসিস্টেমটাকে শুরুর দিকে যে চিন্তা কানেক্ট করা যায়। ধর যেমন আমরা বারু ভূঁইয়াকে নিয়ে কাজ করেছি, বারু ভূঁইয়াকে নিয়ে কাজ করেছি ঈশাখার বাড়িতে বসে। আমরা জয়নুল আবেদিনের কিছু বই নিয়ে কাজ করেছি। না, জয়নুল আবেদিনের বইয়ের কাজ হয়েছে ময়মনসিংহে জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশে বসে, যেখান থেকে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে। ও হ্যাঁ, আমি গিয়েছিলাম। রাইট। আমরা একটা দুর্দান্ত বই আছে সুন্দরবনের 7 বছর বিভূতিভূষণের, সেই গল্প অন্যরকম, কিন্তু সেই বইয়ের গল্প হয়েছে সুন্দরবনে বসে নৌকাতে গহীন অরণ্যের মাঝে, যেখানে পিন ড্রপ সাইলেন্স। সেই একই ঘটনা কিন্তু এই দেশে তো এরকম আছেই। দেশের বাইরে থাইল্যান্ডের বই নিয়ে কথাবার্তা হয়েছে থাইল্যান্ডে বসে, মালয়েশিয়ান মাহাতির মোহাম্মদকে নিয়ে বইয়ের গল্প হয়েছে মালয়েশিয়ায় বসে, সিঙ্গাপুরে এপিগ্রামকে নিয়ে কথা হয়েছে সিঙ্গাপুরে বসে। আমার মনে হয়েছে যে এই বিষয়টা হয়তো একটা সিগনেচার হতে পারে। ইট উড বি। ওকে, টাটা আজকের মতো, দেখা হবে নেক্সট এপিসোডে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। অ্যান্ড কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। চমৎকার অভিজ্ঞতা। আর আমার মনে হয় যে বই নিয়ে কাজকর্ম তো খুব অল্প হয়, এই পডকাস্টটা একটা দারুণ জায়গা হতে পারে, যেখানে বই নিয়ে যারা কাজ করছে বইয়ের বিষয় আলাপগুলো এখান থেকে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটা একটা দারুণ জায়গা। থ্যাংক ইউ খালিদ ফারহান ভাই, থ্যাংক ইউ তৌফিক, থ্যাংক ইউ মোবাস, থ্যাংকস টু মি। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংকস।